না হয় বা অন্য রাষ্ট্রের দ্বারা প্রভাবিত না হয় কিংবা অন্যের রাষ্ট্র দ্বারা অন্য রাষ্ট্র আমাদের থেকে অসৎ উপায়ে বিভিন্ন সুযোগ সুবিধা না নিয়ে নেয়। আমাদের প্রত্যেক রাষ্ট্রেই যেমন সুনাগরিক থাকে, তেমনি কিছু মানুষ থাকে যারা রাষ্ট্রের ক্ষতি করে। রাষ্ট্রের ক্ষতিতে তাদের কাছে কোনো আসে যায় না, তাদের সামান্য স্বার্থই বড়। তো এরকম মানুষ প্রত্যেক রাষ্ট্রেই কম বেশি থাকে, আমাদের রাষ্ট্রেও আছে। আমাদের রাষ্ট্রেও রাষ্ট্রদ্রোহী আছে, আবার অনেকে আছে যারা রাষ্ট্রের ক্ষতি করে জেনে না জেনে। তো যারা রাষ্ট্রের ক্ষতি করে বা করতে চায় বা অন্য দেশের কাছে বিকিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকা উচিত, সজাগ থাকতে হবে। এবং এই রাষ্ট্রের জন্য চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। যদি আমাদের রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হয় কিংবা অন্য কোনো জাতিগোষ্ঠীর দ্বারা আক্রান্ত হয়, তাহলে আমাদেরকে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে এবং তারা যাতে আমাদের ক্ষতি না করতে পারে সেজন্য সজাগ থাকতে হবে। প্রয়োজনে আমরা নিজেদের ত্যাগ করব, অর্থাৎ আত্মত্যাগ করব রাষ্ট্র রক্ষার্থে। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে। তাই সুষ্ঠু জীবনযাপন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হবে। আমাদের দেশে যে সংবিধান এবং আইন রয়েছে, এইটা আমাদের শৃঙ্খলার জন্য, আমাদের সমাজ রাষ্ট্রের শৃঙ্খলার জন্য, সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্য এবং শান্তির জন্য। তো আমাদের নিরাপত্তা, শান্তি এবং রাষ্ট্রের কল্যাণ যাতে ব্যাহত না হয়, সেজন্য যারা অশান্তি সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে এবং আমরাও যাতে এসব কাজে জড়িয়ে না পড়ি সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো এটা যাতে না হয় সেজন্য আমাদের প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হবে। যারা আইন মেনে চলতে চায় না, তাদেরকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে, প্রয়োজনে বাধ্য করতে হবে। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব, কর্তব্য। আমাদের দেশে যাতে ভোটে কখনোই অসৎ, অযোগ্য, অথর্ব, চোর, ঘুষখোর, অশিক্ষিত বা কুশিক্ষিত মানুষগুলো, যারা সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করবে, যারা নিজেদের পেট পুড়তে ব্যস্ত, যারা নিজেদের সম্পদ গড়তে ব্যস্ত, সম্পদের পাহাড় গড়তে ব্যস্ত, তারা যাতে ক্ষমতায় কখনোই না আসতে পারে, এজন্য আমাদের প্রত্যেক নাগরিকের উচিত সচেতনভাবে যোগ্য ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে, যারা দেশের, রাষ্ট্রের, মানুষের কল্যাণ চায় বা কল্যাণের জন্য কাজ করবে, তাদেরকে আমরা ভোট দেব এবং ভোট দেওয়াটা আমাদের কর্তব্য, তাদেরকে ভোট দেওয়া কর্তব্য। আমার ভোটের জন্য যদি কোনো অযোগ্য লোক ক্ষমতায় এসে দুর্নীতি করে কিংবা ক্ষমতার অপব্যবহার করে, তাহলে সে দায় পরোক্ষভাবে আমার ঘাড়ে এসে পড়ে।
অতএব আমরা যাতে তাদের দুর্নীতির দায়, তাদের ক্ষমতার অপব্যবহারের দায় আমরা নিতে না চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে হবে। এর ফলে যোগ্য উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদানে বিরত থাকা উচিত। এখন আমরা একজনকে ভোট দেব, কিন্তু আমরা জানি না যে সে দুর্নীতি করবে কিনা, সে ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করবে কিনা। আমরা সাধারণভাবে জানি যে লোকটি ভালো, তার প্রতিবেশীর কাছে ভালো, এবং তাদেরকে তিনি যাদের সাথে চলেন বা তাকে যারা চেনেন তারা তাকে ভালো হিসেবে জানেন, চেনেন। এরকম দেখার পর যদি আমরা তাদেরকে নির্বাচিত করি এবং পরবর্তীতে তারা যদি আবার এই ভোটের মূল্যায়নটা না রাখে, আমাদের রায়ের সম্মানটা যদি তারা না রাখে, তাহলে আমরা পরবর্তীতে তাকে ভোট দেওয়া থেকে বিরত থাকব। একইভাবে বিগত নির্বাচনগুলোতে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি তারা যোগ্যতার সাথে কাজ করছেন নাকি অযোগ্যতার সাথে কাজ করছেন, তারা জনগণের কথা ভেবে কাজ করছেন নাকি নিজের কথা ভাবছেন। এটা আমরা দেখে পরবর্তী নির্বাচনগুলোতে সচেতনতার সাথে তাদেরকে ভোট দিব অথবা ভোট দেওয়া থেকে বিরত থাকব। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা। রাষ্ট্রের প্রশাসনিক, প্রতিরক্ষা ও উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রের কাজে সহযোগিতা করতে হবে। আমাদের উচিত রাষ্ট্রের সরকারকে নিয়মিত কর দেয়া, কর ফাঁকি না দেয়া, যাতে সরকার এই অর্থগুলো দিয়ে উন্নয়নমূলক কাজ করতে পারে। কারণ আমরা যদি যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা কর জনগণের কাজে, রাষ্ট্রের কল্যাণের কাজে খরচ হবে। আর যদি আমরা অযোগ্য কোনো লোককে নির্বাচনে নিয়ে আসি, যারা নিজেদের পেট পুড়তে ব্যস্ত, সম্পদের পাহাড় করতে ব্যস্ত, নিজের ক্ষমতার অপব্যবহার করতে ব্যস্ত, তারাকে যদি নিয়ে আসি, তাহলে আমাদের করের টাকা, আমাদের কষ্টের টাকা তাদের পেটে যাবে, রাষ্ট্রের কোনো কল্যাণে আসবে না, আমাদের কোনো কল্যাণে আসবে না, বরং আমাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এবং রাষ্ট্রের উন্নয়নও এই করের উপর নির্ভর করে, সাথে সাথে যোগ্য নেতৃত্বের উপর নির্ভর করে। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যে কোনো কাজ জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার ওপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। আমরা জানি, আমরা নিজেরা এর মধ্যে পতিত। পুরো বিশ্ব এখন করোনায় আক্রান্ত। আমাদের রাষ্ট্রও এর বাইরে নয়, আমরাও এর বাইরে নয়। আমাদের আশেপাশে অনেক করোনা আক্রান্ত
মানুষ ঘুরে বেড়াচ্ছে, বসবাস করছে। আমাদের রাষ্ট্র কিছু দিক নির্দেশনা দিয়েছে জনগণের ভালোর জন্য, উপকারের জন্য, যাতে জনগণ ভালো থাকে, সুস্থ থাকে। দিক নির্দেশনাগুলো কি? অযথা বাইরে বের না হওয়া, অবশ্যই মাস্ক পরিধান করা, বারবার হাত ধৌত করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা। এই কয়টা কাজ সরকারের নির্দেশনা করোনাকালীন অবস্থার জন্য, নাগরিকদের জন্য। এবং টিকা আসলে যথাসময়ে উপযুক্তদের টিকা গ্রহণ করা। তা আমরা যদি এটা না করি, আমরা যদি সরকারকে সহযোগিতা না করি, তাহলে কি হবে? ধরো আমি বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করছি না, আমি বারবার হাত ধৌত করছি না, আমি দূরত্ব বজায় রাখছি না, সামাজিক দূরত্ব বজায় রাখছি না। এটা যদি আমি করি, আমি খুব সহজেই করোনায় আক্রান্ত হতে পারি। আমার মতো আরও যারা অসচেতন মানুষ থাকবে, তারাও একইভাবে করোনায় আক্রান্ত হবে যদি আমরা সচেতন না থাকি। তাহলে হবে কি, আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন অধিক হারে বাড়বে, সাথে সাথে মৃত্যুর সংখ্যাও অনেক বেড়ে যাবে। কিন্তু আমরা যদি সরকারকে সহযোগিতা করি, সরকারের নির্দেশনাগুলো মেনে চলি, তাহলে করোনা আক্রান্তের সংখ্যা যেমন হ্রাস পাবে, তেমনিভাবে মৃত্যুর সংখ্যাও হ্রাস পাবে। আমরা প্রত্যেকটা মানুষ দেশের কল্যাণে, জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে পারব। প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক। পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করেন। তাই সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক, টিকাদান, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। শিশুর জন্মের পরপর কতগুলো টিকা দেয়া লাগে। এই টিকার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে সুস্থ থাকা। তো এটা পিতামাতাকে নিজ উদ্যোগেই টিকাটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। টিকাগুলো প্রায় সবগুলোই ফ্রি, সরকারিভাবে ফ্রি টিকা দেওয়া হয়। সরকার এগিয়ে এসেছে ফ্রি টিকা দেওয়ার জন্য, আমাদের আরও কয়েক ধাপ এগিয়ে টিকাটা নিতে হবে। তা আমরা যদি সচেতন না হই, আমরা যদি টিকা না দেই, তাহলে ওই শিশুটা অসুস্থ হবে, নিজেকে যোগ্য সুনাগরিক হিসেবে, সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে পারবে না। ফলে আমাদের দেশের একটা বোঝা হয়ে দাঁড়াবে। সে যেমনভাবে পিতামাতার বোঝা হবে, পরিবারের বোঝা হবে, তেমনিভাবে রাষ্ট্রেরও বোঝা হয়ে দাঁড়াবে। তাই আমাদের উচিত স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকা। একইভাবে তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অবশ্যই যথাসময়ে স্কুল পাঠাতে হবে। আর স্কুল পাঠাতে হবে তার মানেই নয় যে স্কুল বাদ দিয়ে কোচিং পাঠাতে হবে। কোচিংটা হচ্ছে শিক্ষা সহায়ক, যদিও এটার বৈধতা এখনও সেভাবে দেয়া নেই। এটাকে সরাসরি অবৈধ ঘোষণা করা না হলেও বৈধতা দেওয়া হয়নি। শিক্ষার জায়গা হচ্ছে স্কুল, বিদ্যালয়। এখানে শিক্ষার পরিবেশ আছে, এখানে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ যোগ্য শিক্ষক আছে, এখানে দীর্ঘ সময় নিয়ে পড়ানো হয়। একইভাবে এখানে পড়ালেখার পর্যাপ্ত উপকরণ রয়েছে।
যা কোচিংয়ে নেই। স্কুলে পড়ালেখার সঠিক দিক নির্দেশনা পাবা, এখানে তোমাকে পরিমাণ মতো পড়া দেওয়া হবে বা পড়ানো হবে, যা কোচিংয়ে হয় না। কোচিংয়ে কি হয়? কোচিংয়ের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে কোনোভাবে যেভাবেই হোক তোমাকে পড়া গিলিয়ে হোক ঠাসিয়ে হোক যেভাবে হোক, কোনো কোনো কোচিং অসৎ উপায়ও অবলম্বন করার প্রেরণা দেয়। তো তাদের উদ্দেশ্য হচ্ছে কোনো রকমে ভালো একটা রেজাল্ট করা। এ ভালো রেজাল্ট করানোর জন্য তুমি কতটা পড়া গ্রহণ করতে পারবা, কোন পদ্ধতিতে তুমি গ্রহণ করতে পারবা, আসলে তুমি কিছু শিখলা কিনা, এই বিষয়টা তারা খেয়াল রাখে না বা সেটাকে উপেক্ষা করে সব সময়। তারা খেয়াল করে কি তোমার যে কোনোভাবে ভালো রেজাল্ট করা। এই রেজাল্টে তোমার বাবা মা খুশি, তোমার বাবা মা খুশি মানে কোচিংও খুশি, আর তাদের খুশি দেখে তুমিও খুশি। কিন্তু দেখা যাচ্ছে যে উপযুক্ত শিক্ষাটা তুমি সেখান থেকে পেলে না। যদি এমন হয় যে তুমি স্কুলে নিয়মিত আসো, স্কুলের পড়াটা নিয়মিত গ্রহণ করো, ঠিকমতো গ্রহণ করো, সেভাবে চর্চা করো, এবং তুমি মনে করো যে তোমার আর একটু বুঝে নেওয়া দরকার আছে, আর একটু দেখে নেওয়া দরকার আছে, সেজন্য তুমি কোচিংয়ে যাচ্ছ বা প্রাইভেট পড়ছো, তাহলে সেটা একরকম দেখায়। কিন্তু তুমি যদি স্কুল বাদ দিয়ে স্কুলকে ফোর সাবজেক্টে ফেলে দিয়ে কোচিংকে প্রধান সাবজেক্ট মনে করে নাও, প্রধান বিষয় মনে করে নাও, তাহলে এটা আসলে তোমার ভবিষ্যতের জন্য খুব একটা ফলপ্রসূ হবে না। আমরা ইতিমধ্যে দেখতে পাই যে পাবলিক পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা A+ পায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে রেজাল্ট করতে পারে না, ভালো রেজাল্ট করে না, কেউ কেউ পাসই করতে পারে না। চাকরির ইন্টারভিউয়ে যে সেখানে তারা থতমতো খেয়ে যায়, এদিক ওদিক তাকায়, তারা সঠিক জবাব দিতে পারে না, অথচ তার A+ সার্টিফিকেট ঠিকই আছে। 5 লাইন লিখতে বললে 10টা বানান ভুল বের হয়, অজান্তে একটা দুটা ভুল হতে পারে, কিন্তু ওটা বেখেয়ালে হতে পারে, কিন্তু আসলেই বানান জানে না, এরকম প্রচুর বানান ভুল পাওয়া যায়, অথচ A+ সার্টিফিকেটের অভাব নাই তার। তো এই পড়ালেখার কাজ নাই, এটা দরকার নাই, এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এজন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, কুশিক্ষায় নয়। প্রত্যেক নাগরিককেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকদের কর্তব্য। আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের খোঁজ খবর রাখতে হবে, আমাদের দেশটা উন্নতি করছে নাকি গোল্লায় যাচ্ছে, এটা এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। এখন তোমাদের মধ্যে অনেকে বলতে পারো যে আমি রাজনীতির মধ্যে নাই, বা আমি রাজনীতিতে জড়াইতে চাই না, বা আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না। তার মানে তুমি একজন অচেতন নাগরিক, তোমার নাগরিক হিসেবে সচেতনতা নাই। রাজনীতি যদি খারাপ নোংরা হয়, তাহলে নোংরা পরিষ্কার করার দায়িত্ব তোমাদের নাগরিকদের। রাজনীতি কেন নোংরা হলো? আমরাই ধীরে ধীরে নোংরা করেছি, আমরা মানুষরা, যার ফলে আমরা এখন রাজনীতিকে নোংরা একটা বিষয় মনে করি। ভালো মানুষেরা রাজনীতি করে না, হ্যাঁ, রাজনীতি থেকে আমি মুক্ত থাকতে চাই মানে আমি ভালো থাকতে চাই, ভাবটা এরকম। কিন্তু রাজনীতি থেকে আমরা দূরে থাকলে আমরা ভালো থাকবো না। রাজনীতি যদি নোংরা হয়, এই নোংরা পরিষ্কার করার দায়িত্ব আমাদের।
আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। আমাদের রাষ্ট্রে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা ঠিকভাবে পরিচালনা করছেন নাকি দেশটাকে নষ্ট করছেন, তারা জনগণের কল্যাণে কাজ করছেন নাকি জনগণকে মেরে মুচড়ে খাচ্ছেন, তারা রাষ্ট্রীয় সম্পদের উপযুক্ত ব্যবহার করছেন নাকি সেই সম্পদ দিয়ে তাদের নিজেদের সম্পদের পাহাড় করছেন। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ রাষ্ট্রের সম্পদ আমার সম্পদ। রাষ্ট্রের সম্পদ ওই সরকারের নয়। সরকারে যিনি প্রধানমন্ত্রী আছেন, যেনারা মন্ত্রী আছেন, তাদের নয়। এটা আমাদের সম্পদ। আমাদের সম্পদের উপযুক্ত যদি ব্যবহার না হয় তাহলে এটা আমাদেরকেই খেয়াল রাখতে হবে, আমাদেরকে দেখতে হবে উপযুক্ত ব্যবহার হচ্ছে কি না। উপযুক্ত যদি ব্যবহার হয় তাহলে আমাদের আরও সহযোগিতা করা উচিত। উপযুক্ত ব্যবহার যদি না হয় তাহলে কেন হচ্ছে না সে বিষয়ে আমাদেরকে সোচ্চার হওয়া উচিত। আর যদি আমরা এটা না হতে পারি তাহলে আমরা সুনাগরিক নই, আমরা ধান্দাবাজ নাগরিক। আমরা ধান্দায় থাকতে পছন্দ করি। যেদিকে ওই যে একটা কথা আছে, আঞ্চলিক একটা কথা, যেদিকে লুচি পুরি সেদিকে ঘুরি ফিরি। আমরা যদি এরকম ধান্দাবাজ নাগরিক হয়ে যাই যে আমার এখানে স্বার্থ আছে আমি এখানে আছি, স্বার্থ নাই আমি ওখান থেকে কেটে পড়লাম, অন্যজনের ক্ষতি হলো কি না, রাষ্ট্রের ক্ষতি হলো কি না আমরা দেখলাম না, তার মানে আমি সুনাগরিক নই। আমি ওই যে বললাম প্রথম দিকে যে রাষ্ট্রের ক্ষতি করে এরকম অনেক নাগরিক থাকে প্রত্যেক রাষ্ট্রেই কম বেশি, আবার রাষ্ট্রের কল্যাণও চায় অনেকেই। আমাদের রাষ্ট্র ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে সেদিকেও সচেতন থাকা উচিত। আমাদের প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম বা এখন যারা যে প্রজন্ম পরিচালনা করছেন দেশ, তাদের নিয়ে আমাদের ভাবতে হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আমাদের রাষ্ট্র নিয়ে ভাবতে হবে, খেয়াল রাখতে হবে। পেপার পত্রিকা দেখতে হবে, খবর দেখতে হবে। যদিও খবর দেখতে দেখতে আমরা খবরে একঘেয়েমি রিপোর্ট দেখে অনেকে বিরক্ত হই, অথবা অনেক সময় আমরা মনে করি ভুয়া নিউজ পরিবেশন হচ্ছে, আমরা বিরক্ত হই, দিয়ে আমরা করি কি সে চ্যানেল চেঞ্জ করে পরিবর্তন করে আমরা চলে যাই বিদেশি একটা নাচের চ্যানেলে বা গানের চ্যানেলে কিংবা নাটকের চ্যানেলে। আর আমার দেশটা এদিকে গোল্লায় যেতে থাকলো। তাহলে আমি কি সুনাগরিক? আমার রাষ্ট্রকে আমাকেই বাঁচাতে হবে। তা আমাদের দেশের যেগুলো উন্নয়নমূলক কাজ, যেগুলো ভালো কাজ, রাষ্ট্র যে কাজগুলো ভালো কাজ করে সেগুলোকে উৎসাহিত করা আমাদের নাগরিক হিসেবে কর্তব্য। আর যে কাজগুলো আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর সেগুলোর ব্যাপারে নিরুৎসাহিত করা, প্রতিবাদ করা, এটা আমাদের নাগরিক দায়িত্ব। আমাদের নিজস্ব সংস্কৃতি বজায় রাখতে হবে। আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা কিনা জানি না, আমাদের মধ্যে বিদেশ প্রীতি বা বিদেশি সংস্কৃতি প্রীতি আমাদের মধ্যে রয়েছে। অন্যান্য জাতিদের মধ্যে আছে কিনা আমার খুব একটা জানা নেই, কিন্তু আমাদের মধ্যে এটা আমরা খেয়াল করি। বিদেশি জিনিস মানেই ভালো জিনিস, বিদেশি জিনিস মানে আমি ওটা ব্যবহার করে গর্বিত। বিদেশি সংস্কৃতি আমার মধ্যে লালন করি, এতে আমি গর্বিত হই। আমরা বাংলায় কথা বলি, কথা বলতে বলতে দু চারটা ইংরেজি কথা না বললে আমরা মনে করি যে আমরা অশিক্ষিত মানুষ। আমি ইংরেজিতে কথা বললাম না, আমি সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বললাম, আমি কি অশিক্ষিত? আমি নিজেকে আধুনিক দাবি করতে যে কথায় কথায় ইংরেজি শব্দগুলো ব্যবহার করতে লাগলাম, এটা কখনোই বুদ্ধিমানের কাজ না এবং একজন সুশিক্ষিত মানুষের কাজ নয়। সে যদি ইংরেজিতে কথা বলতে চায় তাহলে যারা ইংরেজি বোঝে বা ইংরেজিতে যার সাথে কথা বলতে চায় তার সাথে কথা বলুক ইংরেজিতে।
আমরা সর্বত্র বাংলা, আমরা যেহেতু বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলবো সবার সাথে। যদি কোনো শব্দের বাংলা শব্দটা জানা না থাকে, যদি কোনো কিছুর বাংলা শব্দ জানা না থাকে, সেক্ষেত্রে আমরা ইংরেজি শব্দ ব্যবহার করতে পারি, কারণ কোনো ভাষাই স্বয়ংসম্পূর্ণ না। তাই প্রতিটা ভাষাতেই বিদেশি শব্দের ব্যবহার রয়েছে। আমাদের বাংলা ভাষার মধ্যেও অনেক বিদেশি শব্দ রয়েছে, কিন্তু এটা আমাদের দেশে, আমাদের ভাষার মধ্যে আটকে গেছে, ঢুকে গেছে, সেটা একরকম। কিন্তু আমি বাংলা শব্দটা জানি, বা বাংলা শব্দ, বাংলা বলাটা কেমন যেন একটু সেকেলে সেকেলে মনে হয়, বাংলা বললে কেমন অশিক্ষিত মনে হয়, এরকম মনোভাব নিয়ে যদি আমি ইংরেজি কথায় কথায় ইংরেজি ফুটাই আমার কথার মধ্যে, বাক্যের মধ্যে, তাহলে সেটা আসলে শোভনীয় না, এটা আমাদের জন্য অশোভনীয়, এটা অনুচিত। আমরা আমাদের সংস্কৃতিকে এভাবেই ধীরে ধীরে দূরে ঠেলে দিচ্ছি। একইভাবে আমাদের পোশাক, আমাদের চালচলন, আমাদের চিন্তাভাবনা, সব কিছুতেই আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখব। দেখবা আমরাই হব পৃথিবীর মধ্যে স্পেশাল, বিশেষত আমরাই বিশেষত হব, অন্যদের মধ্যে আকর্ষণীয় হব। জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় বীর ও মনীষীদের অবদানকে শ্রদ্ধাভাবে স্মরণ করতে হবে। প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, ভিন্ন মত মূল্যায়ন করা ও সম্মান করার মধ্য দিয়ে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। এটা প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত। প্রত্যেক নাগরিককেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের